বড় খবর যে গতকালের পর আজও অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালের কাঠমান্ডুর একাধিক রাস্তা দখল করেছে বিদ্রোহীরা। কারফিউ জারি রয়েছে। দেখো সমজিৎ, কারফিউ অব্যাহত, কিন্তু তারপরেও বিদ্রোহীরা তারা রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে, আন্দোলন করছে। একদমই। দেখো গতকাল থেকেই কিন্তু এই ঘটনা আমরা দেখতে পাচ্ছিলাম এবং আজ সেই পরিস্থিতি আরো ভয়াবহতার আকার ধারণ করছে এবং এর মধ্যে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তুমি যেমনটা বলছিলে, সেই কারফিউ অগ্রাহ্য করেই কিন্তু আবারও বিক্ষোভকারীরা তারা রাস্তায় নেমেছে এবং এই মুহূর্তে সেখানে যে পরিস্থিতিটা দেখতে পাওয়া যাচ্ছে, ক্রমাগত সেখানে প্রশাসনকে লক্ষ্য করে, সেনা লক্ষ্য করে সেখানে ক্রমাগত ইট বৃষ্টি চলছে এবং সেখানে ধরপাকড় চলছে। বিক্ষোভকারীদের কোনো রকমভাবে যাতে ছত্রভঙ্গ করা যায় সেই চেষ্টা কিন্তু সেখানকার পুলিশ এই মুহূর্তে চালিয়ে যাচ্ছে। মাসুমা, প্রতি মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যে খবর এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুযায়ী 19 জনের প্রাণ চলে গেছে, 400 জনেরও বেশি আহত হয়েছেন এই ঘটনায়। সরকার বিরোধীতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি কাঠমান্ডুর সংসদ ভবনের সামনে ফের স্লোগান, শুরু বিক্ষোভ। সংসদ ভবনের সামনে জমায়েত, সাধারণ মানুষের রাস্তায় চার জ্বালিয়ে বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য জারি কারফিউ। সেই ছবিগুলো একটার পর একটা তুলে ধরবো। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি, একের পর এক মৃতের তালিকাটা বাড়ছে। 19 জনের মৃত্যু, 400-র বেশি আহত। একেবারে সেই ছবি তুলে ধরছে, এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। নেপালের কাঠমান্ডু একাধিক জায়গা যেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি, রাস্তায় চার জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে রীতিমতো বিক্ষোভ। একদিকে কারফিউ জারি রয়েছে, কিন্তু সেই কারফিউকে অগ্রাহ্য করে রীতিমতো বিক্ষোভ, অগ্নিগর্ভ পরিস্থিতি গতকালের পর আজও একই ছবি। আজও সংসদ ভবনের সামনে স্লোগান, উত্তেজিত জনতা, তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, অগ্নিগর্ভ পরিস্থিতি। একদমই। তুমি যেমনটা বলছিলে যে বিভিন্ন জায়গায় দেখো টিয়ার গ্যাসে সেল ফাটিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় যে ছবিটা আমরা দেখতে পেয়েছি সেখানে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে সেখানে বিক্ষোভকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবার মাসুমা, এই বিক্ষোভ ঠিক কী কারণে? আমরা গতকাল থেকে যে খবরটা পাচ্ছি যে এই যে 26টি সমাজ মাধ্যম তা নিষিদ্ধ করে দেওয়া হয়, সেই নিষিদ্ধ কেন করা হয়েছে তার বিরোধিতায় যুব সমাজ, জেনসি, তারা পথে নামেন, তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারপরে এখন যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে মাসুমা, দেখো সেখানে নেপালের যে ছবি, শুনশান রাস্তা, একবারে থমথমে পরিস্থিতি, বেশ কিছু জায়গায় এইভাবে বিক্ষোভ সংগঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু সেখানকার প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। ক্রমাগত পুলিশ, সেনা লক্ষ্য করে ইট বৃষ্টি এবং যেখানে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে এই যেমন ইট বৃষ্টি চলছে প্রশাসনকে লক্ষ্য করে, তেমনই পাশাপাশি এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা টিয়ার গ্যাসে সেল ছুটছে পুলিশ এবং পাশাপাশি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিক্ষোভকারীদের ধরপাকড় চলছে। এবং গতকাল যে ছবিটা আমরা দেখতে পাচ্ছিলাম, পরপর এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু গুলি চালানোর ঘটনা এবং তাতেই 19 জনের প্রাণ চলে গেছে। শুনশান নেপালের রাজপথ, সেই ছবি দেখাচ্ছি। একদিকে কাঠমান্ডুতে অগ্নিগর্ভ পরিস্থিতি, উত্তাল পরিস্থিতি গতকাল, তারপর আজও সকাল থেকে ফের উত্তেজনা কাঠমান্ডুতে। পাশাপাশি নেপালের রাজপথ একেবারে জনশূন্য বলা যায়, একেবারে ফাঁকা, শুনশান, কোনো মানুষ নেই। তারই পাশাপাশি কাঠমান্ডু অর্থাৎ একেবারে ঘটনাস্থল যেখানে এই অগ্নিগর্ভ পরিস্থিতি, সেখানে একদিকে সেনা নামানো হচ্ছে, পাশাপাশি টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, রীতিমতো পাথর ছোড়া হচ্ছে। পুলিশ সেনাদেরকে লক্ষ্য করে বিদ্রোহীরা তারা রীতিমতো হামলা চালাচ্ছেন, পাথর ছুটছেন, পাল্টা টিয়ার গ্যাসের সেল ফাটানো হচ্ছে সেনার তরফে, পুলিশ কর্তাদের তরফে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদমই মাসুমা, যে ছবি তুলে ধরছে, কিন্তু পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে এই ঘটনার সূত্রপাতটা কি থেকে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এক্স হ্যান্ডেল সহ 26টি সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে সোমবার সকাল থেকে কাঠমান্ডুতে শুরু হয় ছাত্র যুবদের বিক্ষোভ। নেপাল সুপ্রিম কোর্টে সম্প্রতি রায় ছিল দেশ ও বিদেশের সব অনলাইন প্ল্যাটফর্মকে নেপালে পরিচালনার আগে সেখানে সরকারের কাছে নথিভুক্ত হতে হবে। অবাঞ্ছিত বিষয়বস্তু ছড়িয়ে পড়া এড়াতে এই পদক্ষেপ করতে চেয়েছিল সরকারও। গত 28শে আগস্ট নেপাল সরকার জানিয়েছিল সমাজ মাধ্যমগুলিকে পরবর্তী 7 দিনের মধ্যে মাসুমা সেগুলিকে নাম নথিভুক্ত করতে হবে, কিন্তু সেগুলো না হওয়ায় পরবর্তীতেই সমাজ মাধ্যমগুলিকে নিষিদ্ধ করা হয় এবং তারপরে এই অগ্নিগর্ভ পরিস্থিতি আজও যা অব্যাহত। আর ঠিক কি ছবি এই মুহূর্তে ফুল স্ক্রিন সেই ছবি দেখাচ্ছি, দেখাই সেই ছবি। ওর থেকে ভালো যাবে না দেখো, আমি চাই উনি ওর থেকে ভালো লাগা
একটার পর একটা সেই ছবিগুলো তুলে ধরছে। দেখুন কাঠমান্ডুর একাধিক রাস্তা দখল নিয়েছে বিদ্রোহীরা, পাথর ছুড়ছে পুলিশ কর্তাদেরকে লক্ষ্য করে, সেনাদেরকে লক্ষ্য করে, সেই ছবিগুলো একটার পর একটা তুলে ধরছি। দেখো এই মুহূর্তে যে পরিস্থিতি, নেপাল একেবারে পড়শি দেশ যেহেতু ভারতের, তাই সীমান্ত বিশেষ করে নজর দেওয়া হয়েছে। ভারত নেপাল সীমান্তে বিশেষ করে নজরদারি, পানি ট্যাঙ্কি সীমান্ত, সেখান থেকে সরাসরি প্রতিনিধি পার্থপ্রতিম দাস আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতিটা, নজরদারি কেমন সেখানে একটু জানার চেষ্টা করবো পার্থর কাছ থেকে। পার্থ, একদমই দেখো সৌম্য, আমি এই মুহূর্তে যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার এই রাস্তা ধরে নেপালের মেচি নদী, তার উপরে যে ব্রিজ এবং তারপরেই কিন্তু কাকরভিটা, যেখান থেকে কিন্তু নেপালের বিস্তীর্ণ জনপদ শুরু হয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা সেই কাকরভিটার আকাশে কিন্তু কালো ধোঁয়া দেখতে পাচ্ছিলাম। কার্যত খুব স্বাভাবিকভাবেই যেটা পরিষ্কার যে আন্দোলন কিন্তু সেখানে আরও জোরদার হচ্ছে। তবে সুরক্ষা ব্যবস্থা নেপালের সেই আজ যেন ভারতের সীমান্তে না এসে পৌঁছয়, সেই জন্য কিন্তু একদিকে যেমন জেলা পুলিশের তরফ থেকে নাকা তল্লাশি চলছে। আমি একবার সেই চিত্রটা সৌমেন্দু তাকে দেখাতে বলবো। নেপালের উদ্দেশ্যে খুব প্রয়োজন না ছাড়া যেসব যাত্রীবাহী গাড়িগুলো যাচ্ছে, তারা কোথা থেকে আসছে, কেন নেপালে যাচ্ছেন, কি কাজ রয়েছে, তাদের যাবতীয় যা তথ্য, তাদের পরিচয়পত্র সবটা কিন্তু তারা রীতিমতো নথিভুক্ত করছে। এবং ঠিক এই জায়গায় নাকা তল্লাশির পর সামনেই এসএসবি, এবং এসএসবি যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ডগ স্কোয়াডের মাধ্যমে গোটা গাড়ি তল্লাশি চালানো হচ্ছে। তারা চেক করছেন কোথায় যাচ্ছেন, তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে, তারপরেই কিন্তু নেপালের উদ্দেশ্যে গাড়িটিকে ছাড়া হচ্ছে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে সৌম্য যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে নেপালের থেকে অর্থাৎ কাকরভিটা, বিত্তামোড়, তারপরে যে বিস্তীর্ণ জনপদ রয়েছে সেখান থেকে যে গাড়িগুলো এখানে আসছে, তারা কিন্তু রীতিমতো চোখে মুখে আতঙ্ক নিয়ে ফিরছে। যেটা আমরা যে দেখতে পেলাম, হাওড়ার এক পর্যটক তিনি কিছুক্ষণ আগে এই সীমান্ত দিয়ে এখানে এসে পৌঁছলেন এবং তার চোখে মুখে রীতিমতো আতঙ্কের ছাপ। তিনি স্পষ্টত জানালেন তিনি কাঠমান্ডু থেকে ফিরছেন এবং সেখানকার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। তবে সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেমন জেলা পুলিশ, অন্যদিকে এসএসবি, দুটোই কিন্তু সম্পূর্ণভাবে তাদের নিরাপত্তার যে বেষ্টনী রয়েছে তা কিন্তু আরও কয়েক ধাপ বাড়িয়ে নিয়ে চলেছে। সৌম্য, পার্থপ্রতিম, যেহেতু একেবারে পড়শি দেশের এই পরিস্থিতি যে কোনো মুহূর্তে তার আজ এই দেশেও পড়তে পারে এমনটা আশঙ্কা থেকেই এই মুহূর্তে কড়া নজরদারি। যদি আরো একবার ঘুরে দেখো এই মুহূর্তে ইন্দো নেপাল সীমান্তের ছবিটা ঠিক কি, একদিকে তুমি বলছো যে অনেকগুলো স্তর যেখানে এই নিরাপত্তা ব্যবস্থাটা খতিয়ে দেখা হচ্ছে, একটার পর একটা ধাপ পেরোতে হচ্ছে, ঠিক কি ছবি ওভারঅল যদি আরো একবার পুরো এলাকাটা ঘুরে দেখাও। একবার আমি সৌমেন্দুদাকে বলবো সেই ছবিটা দেখাতে। দেখো, এটা হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি পানি ট্যাঙ্কির ভারতের সীমান্ত, ঠিক তার থেকে 200 মিটারের মধ্যে কিন্তু মেচি বিচ, তারপরে শুরু হয়ে যায় নেপালের বিস্তীর্ণ জনপদ। এবং এই ভারতের সীমান্তে একের পর এক পণ্যবাহী গাড়ি কিন্তু গোটা রাস্তা জুড়ে প্রায় মিটার 3 বা 4 হবে সেই রাস্তা জুড়ে কিন্তু ঠায় দাঁড়িয়ে রয়েছে। আমরা সেই ট্রাক চালকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানাচ্ছেন এখানকার যে স্থানীয় প্রশাসন রয়েছে তারা একেবারে রীতিমতো এই মুহূর্তে সীমান্ত পারাপারে তারা নিষেধাজ্ঞা জারি করেছেন। এবং পাশাপাশি ট্রাক চালকরা যা জানাচ্ছেন যে অপর প্রান্তে অর্থাৎ নেপালে কিন্তু বেশ কিছু এই মুহূর্তে ভারতীয় ট্রাক আটকে রয়েছে, তাদের সাথে তারা যোগাযোগ করছেন এবং তারা কিন্তু সেখানকার ভয়ের কথা তাদের সাথে কাছে তুলে ধরছেন। অন্যদিকে এই যে সীমান্ত রয়েছে এটা কিন্তু অন্যতম ট্রেড রুট, কাজেই বুঝতে পারছো এই ঠিক দুপুর 12টার সময় জমজমাট পরিস্থিতি থাকে, গোটা এলাকা বিভিন্ন দোকানপাট খোলা থাকে, রমরমা পরিস্থিতি থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার জেরে কিন্তু এই অগ্নিগর্ভ নেপালের ঘটনার জেরে কিন্তু গোটা এলাকা থমথমে রয়েছে, একেবারে ফাঁকা রয়েছে, শুধুমাত্র পুলিশ, এসএসবি এবং খুব প্রয়োজন না ছাড়া কিন্তু সাধারণ মানুষের কোনো রকম যাতায়াত নেই। অন্যদিকে বেশ কিছু স্থানীয় বাসিন্দা, কারণ বিত্তামোলে বেশ কিছু চিকিৎসা সংক্রান্তের কাজে এখানকার বোঝা যাচ্ছে পার্থ যে অর্থাৎ এই মুহূর্তে যে পরিস্থিতি সেখানে যেহেতু পড়শি দেশের এই মুহূর্তে সেখানে উত্তাল পরিস্থিতি, তাই নজরদারি আরো বিশেষ করে জোর দেওয়া হয়েছে। এবং যে ছবিটা তুমি তুলে ধরলে যে সেখানে প্রত্যেকটা স্তর পেরিয়ে কিন্তু অর্থাৎ কড়া নজরদারির মধ্যে দিয়ে মাসুমা সকলকে যেতে হচ্ছে। পার্থ, আপাতত এখানে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এর মধ্যেই আরো একটি গুরুত্বপূর্ণ খবর কিন্তু মাসুমা সামনে আসছে, যখন একদিকে জেনজির যে বিক্ষোভ সেই বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে পড়শি দেশ নেপাল, সেখানে এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক ডেকেছেন ওলি সরকার।
এই মুহূর্তে সর্বদলীয় বৈঠক ডাকার খবর সামনে আসছে। সূত্র মারফত যে খবর, আজ বিকেলে এই বৈঠক হতে পারে এবং এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু মৃতের সংখ্যাটাও বেড়ে গিয়েছে। এই মুহূর্তে যে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী 21 জনের মৃত্যুর খবর। একেবারে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে একদিকে নেপালের সর্বদলীয় বৈঠক, আজ বিকেলেই জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ওলি। নেপালে মৃতের সংখ্যা বেড়ে 21, অর্থাৎ মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল থেকে আজ এই মুহূর্ত পর্যন্ত যে আপডেট, যে খবর এই মুহূর্ত পর্যন্ত পাওয়া যাচ্ছে, মৃতের সংখ্যা বেড়েছে, মৃতের সংখ্যা 21। পাশাপাশি এই গোটা পরিস্থিতির মাঝে এই বিষয় নিয়ে আজ সর্বদলীয় বৈঠক, আজ বিকেলেই সর্বদলীয় বৈঠক, ওলির তরফে এই বৈঠক ডাকা হচ্ছে এবং এই বৈঠকে এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে এমনটাই তথ্য বলছে। একদমই এই মুহূর্তে যেহেতু যে পরিস্থিতি যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সেখানে নেপালের সংখ্যা এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাওয়া গেছে, মৃতের সংখ্যা সেখানে 21 বেড়ে দাঁড়িয়েছে। সেই সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে এমন আশঙ্কাও থেকে যাচ্ছে এবং আহতের সংখ্যাটাও কিন্তু মাসুমা নেহাত কম নয়, 400 পেরিয়ে গিয়েছে। পরবর্তীতে সেই সংখ্যাও আরও বাড়বে এমনটা আশঙ্কা থাকছে, কারণ আজ যে পরিস্থিতিটা দেখতে পাওয়া যাচ্ছে গতকালের পর আজ সেই পরিস্থিতি কিন্তু আরও ভয়াবহ রূপ ধারণ করছে। বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে এবং সেই বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে ক্রমাগত সেখানকার প্রশাসনের চেষ্টা, টিয়ার গ্যাসে সেল ফাটানো হচ্ছে, লাঠিচার্জ, বিভিন্ন জায়গায় এরকম ছবি সামনে আসছে। নেপালের এই ঘটনা, সেখানে যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছে এবং তারপর থেকেই বিভিন্ন মহল তারাও কিন্তু চিন্তিত এবং ইতিমধ্যে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি যে এই পরিস্থিতিতে যখন এই সমাজ মাধ্যম নিষিদ্ধ করে দেওয়া হলো, তারপরেই সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় যখন জেনজির এই বিক্ষোভ, তারপরেই যে সকালে একটা খবর সামনে এসেছিল সরকার কিন্তু পিছু হটছে, সিদ্ধান্ত থেকে তারা সরছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। আর তারই মাঝে শুভজিৎ, নেপালের এই ঘটনায় এবার উদ্বিগ্ন নয়াদিল্লি। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি, নেপালে বসবাসকারী ভারতীয়দের সতর্কতা অবলম্বনের নির্দেশ। নেপালের জারি করা পদক্ষেপ এবং নির্দেশিকা মেনে চলার পরামর্শ ভারতীয় বিদেশ মন্ত্রকের। এই মুহূর্তে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি, বলা হচ্ছে নেপালে বসবাসকারী প্রত্যেককে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং নেপালে জারি করা পদক্ষেপ নির্দেশিকা মেনে চলার পরামর্শ ভারতীয় বিদেশ মন্ত্রকের। এই মুহূর্তে আমাদের সঙ্গে এখান থেকে একটু বিস্তারিতভাবে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ এই মুহূর্তে পড়শি দেশের যে পরিস্থিতি সেটা নিয়ে তো আলোচনা করতেই হবে, কারণ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাই রাজাবাবু। এই মুহূর্তে যে বিষয় আপনিও দেখতে পাচ্ছেন যে যত সময় গড়াচ্ছে নেপালের পরিস্থিতি আরো অগ্নিগর্ভ হচ্ছে, এই পরিস্থিতিতে কি বলবেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে সে দেশের যারা অল্প বয়সী, যাদেরকে জেন জেড বলা হচ্ছে, যাদের 90-এর মানে মাঝামাঝি সময় যাদের জন্ম এবং 2010-এর অর্থাৎ 15 থেকে 30 বছর যাদের বয়স, তারা মোটামুটি সরকারি প্রশাসনের যে যা দেখছে, দুর্নীতি যা দেখছে, তা থেকে তাদের বিতর্ষণ। এবং একই সঙ্গে যেটা বাংলাদেশে আমরা দেখলাম যে শিক্ষিত মানুষের চাকরি নেই, মানে আনএমপ্লয়মেন্ট এই বয়সে ইউথ আনএমপ্লয়মেন্ট প্রায় 20%, কোনো সেভাবে চাকরি সৃষ্টি হচ্ছে না। অথচ দেখা যাচ্ছে দুর্নীতি ভরে গেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের ইন্ডেক্সে বলছে নেপালের সংখ্যা 180টা দেশের মধ্যে 100 করে দুর্নীতি দিক থেকে তারা খুব হাই জায়গায় চলে গেছে। এবং দুর্নীতি অনেকটা তো প্রকট না, যেটা পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে তাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, ইত্যাদি হালচাল যেরকম একই জিনিস বা তার থেকে ভয়ঙ্কর নেপালে ঘটে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সেখানকার ছাত্র যুবা যারা শিক্ষিত এবং তারা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে একে অপরকে সংযুক্ত করতে পারছে, জানতে পারছে, তারা হঠাৎ যে দেখতে পাচ্ছে যে তাদের যে অধিকার ছিল মত প্রকাশের, তথ্য আদান প্রদানের, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তারা বুঝতেই পারছে যে আর কোনো আশা নেই, যে চাকরি আমাদের নেই। এই যে যোগাযোগ যেটুকু সামান্য ছিল সেটাও বন্ধ যখন হয়ে যাচ্ছে, তখন পথে নামা যায়। তবে একটা প্রশ্ন আমারও থেকে যাচ্ছে যে এত মানুষ কি করে, দেখুন আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, তারা যখন কোনো মিটিং করে এত লোক হয় না, এটা কোনো রাজনৈতিক দলও করছে না। কিছুদিন আগে আপনারা জানেন যে রাজা জ্ঞানেন্দ্র, তার পক্ষ কিছু মানুষ পথে নেমেছিলেন, কিন্তু রাজা বলছেন আমি এর পক্ষে নেই। রাজার যে নাতি দীপ্তেন্দ্র নাকি নাম, সেও বলছে নেই, বা যারা আন্দোলন করছে তারাও বলছে রাজার সঙ্গে আমাদের মতের কোনো মিল নেই।
একমাত্র আমরা দেখতে পাচ্ছি যে ওদের যে মেয়র, কাঠমান্ডুর মেয়র পালেন শাহ, তার কিন্তু একটা ভূমিকা রয়ে গেছে এখানে। তিনি যারা আন্দোলন করছে তাদের সঙ্গে রয়েছেন, কিন্তু এত লোক শুধু কাঠমান্ডু নয় সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং তারা এতটাই আক্রমণাত্মক হয়ে পড়েছে, পার্লামেন্ট ভবনে ঢুকে এখান থেকে রাজাগোপাল বাবু একটা বিষয়, সত্যি কি যুবরা, ছাত্র যুবরা এই আন্দোলনে নাকি পেছনে অন্য কোনো বড় শক্তি রয়েছে কি মনে হচ্ছে? তার কারণ এর আগে শ্রীলঙ্কা বাংলাদেশের পরিস্থিতি আমরা দেখে এসেছি। হ্যাঁ, এই যে দেখুন এত লোককে কি করে সংঘবদ্ধ করা যায়, এটা আমাদের কাছ থেকে তো অবাক লাগছে। কেননা এটা সহজ ব্যাপার নয়, এবং যেহেতু তারা কোনো রাজনৈতিক দলই নেই। এখন আমরা বলছি জেড, তার মানেটা কি সেটা আমরা অনেকে বুঝি, তার ডেমোগ্রাফিক একটা কম্পিটিশন, কিন্তু এরা কি করে নিজেদের আইডেন্টিফাই করছে, তাই না? আইডেন্টিফাই করতে গেলে একটা দল লাগে, একটা ছাতা লাগে, কিছুই সেটা নেই। অথচ দলে দলে মানুষ আসে তার আহ্বান, মানে মেয়র বালেনশার আহ্বানে এটা কি এতটাই সে জনপ্রিয়? আমার মনে হয় না। নিশ্চয়ই কোথাও একটা মানে বাইরের এজেন্সি, নেপালের বাইরে কোনো শক্তি তাদের উস্কানি দিচ্ছে, যেটা বাংলাদেশে আমরা দেখেছিলাম। বাংলাদেশে প্রথম আমাদের মনে হয়েছিল যে একটা আন্দোলন, সেখানে ডিসক্রিমিনেশন যেটা ঘটছে, সরকার রিজার্ভেশন চালু করেছে, মানুষের ছেলে মেয়েদের চাকরি পাচ্ছে না, হতাশা, সেখান থেকে তারা পথে নামছে, এটা আমাদের দূর থেকে মনে হয়েছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে না, সেখানে পিছন থেকে ডিপ স্টেট জড়িয়ে আছে, সেখানে জড়িয়ে আছে আমেরিকার নানান এজেন্সিস, ISI পাকিস্তানের মৌলবাদীরা, এবং বাংলাদেশকে দেখা গেল অচিরেই সেখানকার গণতান্ত্রিক শাসনকে উপড়ে ফেলে দিয়ে একটা মৌলবাদী শাসন কায়েমের চেষ্টা হচ্ছে। এখন নেপালে কি হতে চলছে এটা কিন্তু এক্ষুনি আমাদের পক্ষে ঠিক সেদিকে আমাদের নজর থাকবে। রাজাবাবু একটু অগ্নিগর্ভ পরিস্থিতি নেপালে, আর এই অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝে সর্বদলীয় বৈঠক আজ বিকেলে, জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী ওলি। পরিস্থিতি মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণে আলোচনা চাই, এমনটাই জানানো হচ্ছে। এখান থেকে আমি আলোচনায় যাব। রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, একটা বিষয়, এই বিক্ষোভ, এই আন্দোলন, এই অগ্নিগর্ভ পরিস্থিতির পিছনে কি মনে হচ্ছে? শুধুই কি সরকারের বিরুদ্ধে ক্ষোভ, নাকি কোনো কূটনৈতিক অঙ্ক রয়েছে? হ্যাঁ, দেখুন যে যারা পথে নেমেছে তারা যে খুব ভায়োলেন্ট এখনো পর্যন্ত বোঝা যায়নি, কিন্তু তাদেরকে নানানভাবে সরিয়ে দেওয়া যেত। যেভাবে গুলি চলেছে, 20-21টা প্রাণ চলে গেছে, তাতে মনে হচ্ছে খুব প্ররোচনা, উস্কানি এগুলো কিন্তু থাকার কথা। কিন্তু সরকার যদি তখন একটা এত বিরাট একটা ছাত্র আন্দোলন, একটা ছাত্র যুব আন্দোলন বা মানুষের আন্দোলন ঘটে, তখন সেখানে অনেক বাংলাদেশ তো শিক্ষা দিয়েছে না। বাংলাদেশে যদি আপনি গুলি না চালাতো তাহলে হয়তো কিছুটা সেখানে কিছু নিয়ন্ত্রণ থাকতো। গুলি চললেই যেটা ঘটে যায়, মানুষকে আরো সংঘবদ্ধ করে দেয়, যারা পথে নেই তারাও পথে নামতে শুরু করে দেয়। 21 জনের প্রাণ তো অল্প কথা নয়, 21 জনের প্রাণ যে চলে গেছে সেটা খুব চিন্তার ব্যাপার। হঠাৎ কেন গুলি চালালো, মানে তারাও কি প্ররোচনায় পা দিয়েছে, নাকি তারাও একটা যে ধরনের কনস্পিরেসি চলছে তারও একটা প্লেয়ার? এগুলো অনেক কিছু জিনিস আমাদের সময়ের ধীরে ধীরে সেগুলো বোঝা যাবে। তো এটা পরিষ্কার যে নেপালের যে কিছুটা শান্ত রয়েছে সেটাকে কেউ বিশৃঙ্খলতা নিয়ে আসতে চায়, এবং সেখানকার যে গণতান্ত্রিক পরিবেশ আছে সেটাকে উৎখাত করতে চায়, এবং হতে পারে যে ভারতকে তারা টার্গেট করতে চাইছে। বাংলাদেশে যেমন যেটা ঘটনার পরে ভারত একটা বিরাট টার্গেট হয়ে গেল। বাংলাদেশ একটা ভারতকে খুব কাছের দেশ ছিল, ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছিল। নেপালে দেখুন 60% জিনিসপত্র আমরা পাঠাই নেপালে, আবার দাবার। নেপালে ইনফ্লেশন খুব একটা নেই, কেননা ভারতের ইনফ্লেশন নেই। এখন কিভাবে চলছে? এখন ভারত বিদ্বেষ এখনো পর্যন্ত আন্দোলনে আমরা শুনিনি, ভারত বিদ্বেষের কথা কেউ বলছে, কিন্তু যে কোনো সময় এত বড় আন্দোলন যে কোনো সময় যে কোনো দিকে নিয়ে যাওয়া যায়। সুতরাং যারা বাইরে থেকে পরিচালনা করছে, রিমোট কন্ট্রোল যাদের হাতে আছে, তারা হয়তো সময় মতন তাদের কি দিক সেটা তারা নিশ্চয়ই ঠিক করবে। তো সেখানে আমেরিকা আছে কি চায়না আছে। এখানেই তাহলে রাজাগোপাল বাবু আরো একটি প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ পরপর যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এক প্রকার বাংলাদেশের ছায়া এবার নেপালে, তাই সেখানে প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে কি এবার শেখ হাসিনার মতন পরিস্থিতি বা পরিণতি হতে চলেছে অলিরও? হ্যাঁ, দেখুন মানে নেপালে প্রচুর সরকার পরিবর্তন ঘটেছে, এবং শেখ হাসিনা দীর্ঘদিন ধরে শাসনে ছিলেন। হ্যাঁ, অলি গেল তো বলি এলো, তাতে নেপালি মানুষটি কিছু যায় আসে না। অলি যে খুব বিশেষ জনপ্রিয় তাও নয়।
হ্যাঁ, সুতরাং অলির পরিবর্তনে বিশেষ কিছু হয়তো হবে না, কিন্তু সেখানকার যে কি চাইছে যারা সে মানে রিমোট কন্ট্রোল ধরে আছে, নিঃসন্দেহে রাজাকে ফিরিয়ে আনতে চাইছে না, কেননা সেটা পরিষ্কার তারা আন্দোলনকারী তারা বলছে। তারা কি গণতন্ত্রটাকে লুটপাট করতে চায় এবং সেখানে তাহলে কারা আসবে সেটাও পরিষ্কার নয়। এবং সেখানে মানে বাংলাদেশে যেমন একটা মৌলবাদের ব্যাপার ছিল, এখানে তো সেই মৌলবাদের কোনো ব্যাপার আপাতত দৃষ্টিতে বোঝা যাচ্ছে না। সুতরাং একটা বিশৃঙ্খলা সৃষ্টি করো এবং হয়তো ভারত বিদ্বেষ চিন্তা হয়তো কিছুদিনের পরে এই ভারতের জন্যই বেকারি, ভারতের জন্যই এই দুর্নীতি, এইটা হয়তো কেউ কোনো সময় বলে ফেলতে পারে। কিন্তু এখনো যেহেতু পরিষ্কার নয়, যখন রাজার আন্দোলন করছিল অনেকেই ভেবেছিল ভারত সরকারের সেখানে হাত আছে, কেননা আন্দোলনের সময় কেউ কেউ রাজার মূর্তির পাশে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মূর্তির সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তাতে অনেকেরই মনে হয়েছিল হয়তো ভারত সরকারের হাত সেখানে আছে, কিন্তু ভারত সরকার জানিয়ে দেয় যে আমরা সেখানে নেই। এখন যে আন্দোলনটা করছে সেই আন্দোলনে তাদের হাত আছে। দেখুন, এত বড় আন্দোলন, এত মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে আসছে, এইগুলো খুব সহজে ঘটে না। সুতরাং বাইরের কারোর অঙ্গ নিঃসন্দেহ রয়েছে, সেটা এখনো স্পষ্ট নয়। যত তাড়াতাড়ি জানা যাবে তত বোঝা যাবে তাদের লক্ষ্য কি। দেখুন, সব সঙ্গে সঙ্গে একেবারে রাজাগোপাল বাবু, সময় যত এগোবে তত স্পষ্ট হবে প্রত্যেকটা বিষয়। সময় সংক্ষিপ্ত রাজাগোপাল বাবু, পরবর্তীতে আবারও নিশ্চয়ই আলোচনা করব অন্য কোনো সময়, তবে আপাতত ধন্যবাদ জানাতে হচ্ছে। আর এই পরিস্থিতির মাঝে সৌম্য, আজ সর্বদলীয় বৈঠকেরও ডাক দেওয়া হচ্ছে, যে একদমই যেটা বিকেল 6টায় হওয়ার কথা রয়েছে, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে এই বৈঠকের পর পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় নেপালের, সেদিকে আমরা নজর রাখবো। তবে আপাতত জিরাওয়ার এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।